এই যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, এটার মূল ইতিহাসটা কি? আপনারা জানেন 1757 সালে ভারতবর্ষের ইতিহাসের যে স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়েছিল, পলাশীর প্রান্তরে কিছু মির্জাফরের কারণেই আমাদের দেশটাকে পরাধীন হইতে হয়েছিল। সেখানে বণিকের মানদণ্ড রাজদণ্ড রূপে দেখা দিয়েছিল। তার মূল কারণেই হচ্ছে মির্জাফরের বিশ্বাসঘাতকতা। তেমনি আমরা কুর্মীরা যখন এই অজিত প্রসাদ মাহাতোর হাত ধরে নতুন স্বাধীনতার দিকে যাচ্ছি, সেই সময় আমাদের কুর্মীদের কিছু মির্জাফর তৈরি হয়েছে। এই মির্জাফর গুলো কি করছে আপনারা সবাই দেখছেন। কেউ নিজেকে বড় কুর্মী বলে প্রতিপন্ন করার চেষ্টা করছে, যে বলছে যে আমি সবচেয়ে বড় কুর্মী, আমি নির্দল প্রার্থী দিচ্ছি। এইরকম যার সে দিল্লি ভিড়িয়ে রেলিয়ে ঠেসা ঠেসিয়ে মানে চাপতে না পারার কারণে কুর্মীকে গাইল দিয়ে সেদিন থেকে কুর্মী আন্দোলনেই যায় না, সেই লোককে এখন বড় কুর্মী সাজিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে অরিজিনাল মির্জাফর। আপনাদেরকে দেখতে হবে। এর সাথে সাথে কি দেখতে হবে, কিছু কিছু রাজনৈতিক দলের নেতা নিজেরাকে এখন কুর্মী সাজানোর চেষ্টা করছে, বিরাট কুর্মী, যে আমি সবচেয়ে বড় কুর্মী আছি, আমাকে ভোটটা দেন। অজিত মাহাতোর বেটা বিশ্বজিৎ মাহাতো বলছে ওর কুর্মী আন্দোলনে কি অবদান আছে, এইরকম কথা বলছে। তো কুর্মী আন্দোলন যেদিন শুরু হয়, বিশ্বজিৎ মাহাতো প্রথম দিন থেকে আছে, নেতৃত্ব দিয়েছে, কুর্মীর জন্য জেল খাটিয়েছে। আর যারা বলছে তারা উন্মাদ কুর্মী গুলো বলছে বিশ্বজিৎ মাহাতো সম্পর্কে তাদের কোনো জ্ঞানেই নেই। এইরকম মির্জাফর গুলো আজ বড় বড় কুর্মী সাজছে। যেমন আমাদের এখানে আপনারা দেখিয়েছিলেন করছিলেন, যখন পুলিশ অত্যাচার চালাচ্ছে, সেই সময় আমাদের পরীক্ষিত মাহাতোকে ঢুকাই দেওয়ার জন্য এই আজকাল যারা ভোটে দাঁড়াইছে নেতা কুর্মী ও নিজেকে কুর্মী বলছে, অথচ এই কুর্মী আন্দোলনকারীদেরকে জেলে ঢুকানোর জন্য মেসেজ করছে, লোককে ফোন করছে যে এরাকে জেলে ঢুকাও, এরা আজ কুর্মী হয়ে গেছে। কেউ বলছে কুর্মীরা বিজেপি হয়ে গেছে। না ভাই, আমরা একদম বিজেপি হইনি, আজও বিজেপি হয়নি, কালেও হব নাই, একদম হব নাই। আর আমরা তৃণমূল লই, আমরা কোন রাজনৈতিক দলের লোক আমরা লই। তাইলে আজকে না আমাদের নেতারা বিজেপির কথা বলছে, আপনাদের প্রশ্ন জাগতে পারে কারা উৎপাচ্ছে? সেই মির্জাফর গুলা, যারা দুর্গুর সম্মেলনে নাই, একটা ফুটেজ নাই তাদের কোনদিন, দিল্লি আন্দোলনে নাই, জিগির জিটায় নাই, দহন ছেটায় নাই, কোনদিন এই ধান দেখেছেন না, ধানের যে দাম বৃদ্ধি, ছুট নিয়া, এইসব ব্যাপারগুলো সরকারি 1 কুইন্টালে 10 কেজি ছাড় নিয়ে নিচ্ছিল, মানে আমার ফরিয়াদের থেকে ওদের কাছে কম দাম পাচ্ছিল। এইগুলোর জন্য কোনোদিন ওই কুর্মীদের আন্দোলন দেখেছেন? কোনোদিন এই যে বন জঙ্গল কাটে পরিষ্কার করে দিচ্ছে, ওই কুর্মীদের আন্দোলনে কোনোদিন দেখেছেন? জমির বিএলআর অফিসে যে দুর্নীতি হচ্ছে, ওই কুর্মীদের কোনোদিন আন্দোলনে দেখেছেন? বালি আজ কেনে 1500 টাকার বালি 7000 টাকা হচ্ছে, এই ব্যাপারে ওই আমাদের ভোটে দাঁড়াইছে, কি নাম বলছি না, নামটা নয় বলে দিলে আরো আমাকে খারাপ বলিবে, ওই লোকটাকে কোনোদিন দেখেছেন? কাকে দেখেছিলেন? বিশ্বজিৎ মাহাতোকে। তাইলে আমাদের এই উপকারটা, এই লড়াইয়ের যে রেজাল্ট, এটা কি শুধু কুর্মী পাচ্ছিল? হয় নাই তো। আমাদের লড়াইটা কি, অজিত প্রসাদ মাহাতোর লড়াইটা কি শুধু কুর্মীর জন্য? আজ আমরা অমিত শাহর সাথে মিটিং করে আসিছি, বলেছি কুড়িমেয়ালি ভাষাকে যদি 8ম তফসিলভুক্ত করেন, আমাদের সমর্থন আপনার কাছে থাকিবে। সমর্থন দিয়া মানে আমরা কি বিজেপি হয়ে গেল? কেউ বলছে জয় গোরাম ছেলে জয় শ্রীরাম বলছে, তো আমাদের এখানে তো সবাই জয় গোরামে বললো, বিশ্বজিৎ মাহাতো ভোটে দাঁড়াইছে, ও তো জয় গোরামে বললো, তাহলে জয় শ্রীরাম কই বলেছি? আমরা আপন পৌরষ ছাড়া, ধর্ম ছাড়া আর
যাহা কিছু আছে দিব চরণে তোমার। আমার পৌরুষ আর আমার ধর্মটা ত্যাগ করিব নাই, বাকি সমর্থনটা আপনাকে দিচ্ছি। বিজেপিকে এটা খেয়াল কিন্তু রাখতে হবে। আমার যেটা ধর্ম, আমি সেই ধর্মকে চিরদিন পালন করে চলিব। বুঝতে পারছেন তো? তার মানে আমরা জয় শ্রীরাম রই, আমাদের ধর্ম জয় গুরাম। আমরা গাছ গাছড়া পাহাড় পর্বত নদী নালার পূজা করি, মূর্তি পুজো আমরা বিশ্বাস করি নাই। তো অজিত প্রসাদ মাহাতোর একটা পুরানো ক্যাসেট আজকাল চালাচ্ছে যে কুর্মীরা হিন্দু বিরোধী। না, কুর্মীরা সবচেয়ে পুরানো এই এলাকার এবং সবচেয়ে বড় সনাতনী ধর্মের লোক হচ্ছে এই কুর্মীরা। কুর্মীরাকে ওই সনাতনী বা হিন্দু ধর্ম শিখাবেন নাই। এই সনাতনীদের সাথে হিন্দু ধর্মের হয়তো মিল ঘটে, আমরা তো অনেক সময় হিন্দুত্বকরণ করার চেষ্টা হয়েছে। আমাদের অহিরাগীত, এই অহিরাগীতের সংস্করণের নাম হচ্ছে কপিলা মঙ্গল কাব্য। কপিলা মঙ্গল কাব্যে অন্য কিছু নাই, আমাদের এই শুধুমাত্র অহিরাগীত গরুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার কাহিনী বর্ণনা আছে। এই দুটার মধ্যে ফারাক, ওই কপিলা মঙ্গল কাব্য আর কুর্মীর সংস্কৃতির কোনো ফারাক খুঁজে পায় নাই বলে অনেক সময় কুর্মীরাকে বলে হিন্দু। যদি হিন্দু আমরা হই তাহলে সনাতনীরা আর হিন্দুরা একই, এটাও বলতে হবে। ভারতবর্ষের ইতিহাসে সেই 1757 সালে ওই মির্জাফরদের বিশ্বাসঘাতকতায় যখন আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং ধীরে ধীরে ব্রিটিশদের ব্যবসার জায়গায় রাজত্বের প্রবণতা যখন আসে, অত্যাচার যখন শুরু হয়, তখন এই রঘুনাথ মাহাতোরা এরা প্রথম বিদ্রোহ করেছিল, যার নাম চুয়ার বিদ্রোহ। তাদের বক্তব্য কি ছিল? নদী, সেই দিল্লি গেছি অজিত বাবুর সাথে, দিল্লি থেকে আজকেও রাস্তায় আছে, ঘরে নাই। আজ প্রায় 1 মাস বাইরে গেছে, শরীর ধকল সহ্য বেশি আর করছে না, কিন্তু তাও বেরিয়ে হচ্ছে। তো যেটা বলছিলাম যে আমরা নদীকে বাঁধাইছি, বনকে কাটেছি, পাহাড়কে কাটে জমি তৈরি করেছি, চাষের উপযোগী করে তুলেছি। সেই জমির উপর কোন প্রকার খাজনা আমরা দিব নাই। সেই খাজনার জোর জবরদস্তি লিয়ার বিরুদ্ধে 1778 সালে প্রথম যে বিদ্রোহ হয়েছিল তার নাম চুয়ার বিদ্রোহ। কেউ কেউ বলছে আমাদের একদম নিকটতম যারা লোক ভূমিজ সম্প্রদায়, তারা বলছে আমরা নাকি ইতিহাস বিকৃতি করছি। ভাই, রঘুনাথ মাহাতো, রঘুনাথ ভূমজ বা মুড়াবাসী সম্পূর্ণ আলাদা ব্যক্তি। তিনিও জুয়ার বিদ্রোহ করেছেন, আর এই আমাদের রঘুনাথ মাহাতো জুয়ার বিদ্রোহ করেছেন। তো সারা ভারতবর্ষের যখন উচ্চ বর্ণীয় মানুষরা এই ব্রিটিশদের সাথে একই আসনে খাইতক বসতক লেনদেন করত, তাদের ব্রিটিশদের অত্যাচারে অত্যাচারিত হয় নাই, অত্যাচারিত হয়েছে প্রথম আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা প্রথম বিদ্রোহ করেছে, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। এই বিদ্রোহগুলো কিন্তু কোন উচ্চ বর্ণীয় মানুষের দ্বারা সংগঠিত হয় নাই, হয়েছে এই এলাকার পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের দ্বারা। পরবর্তীকালে আমরা কি দেখেছি, যারা উচ্চ বর্ণীয় মানুষ, যাদেরকে অত্যাচারিত হতে হয়েছে ব্রিটিশদের দ্বারা, তারা তখন আর্য সমাজ প্রতিষ্ঠা করে। আজ উচ্চ বর্ণীয় মানুষরা আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, অনুশীলন সমিতি এর মাধ্যমের মধ্য দিয়ে এই ব্রিটিশরাকে চালানোর স্বপ্ন দেখেছিল। এই আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, অনুশীলন সমিতি আপনারা জানেন পরবর্তীকালে 1885 সালে একটা রাজনৈতিক দলের জন্ম দেয়, যার নাম হচ্ছে ন্যাশনাল কংগ্রেস নামে এখন যেটা পরিচিত। অর্থাৎ এই সমাজ আন্দোলন থেকে রাজনীতির জন্ম হয়েছে। দাদা, এই সমাজ আন্দোলনকে অস্বীকার করতে কেউ পারবেন না। তাই 1885 সালে
ভারতবর্ষের ইতিহাসে প্রথম রাজনৈতিক দল প্রতিষ্ঠা পায়, যার নাম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই জাতীয় কংগ্রেস ধীরে ধীরে আন্দোলন করতে থাকে ব্রিটিশদের বিরুদ্ধে, তার সাথে সাথে সমস্ত সমাজের মানুষকে নিয়ে বিদ্রোহ করতে থাকে। ধীরে ধীরে এই রাজনৈতিক দলের বনিবনা না হয়ে আপনারা জানেন 1921 সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার জন্ম হয়। পরবর্তীকালে বিশ্ব হিন্দু পরিষদের জন্ম হয়। এই বিশ্ব হিন্দু পরিষদ বর্তমানে হচ্ছে বিজেপি। বর্তমানে যে বিজেপি রাজনৈতিক দল, এইগুলো বিভিন্ন ধাপের মাধ্যমের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই বিজেপির দলটা প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু পশ্চিমবঙ্গে এই বিজেপি দলের জন্ম, সেই পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সারা ভারতবর্ষের 25টা রাজ্যে 23টা রাজ্যে বিজেপি ক্ষমতা পেলেও পশ্চিমবঙ্গে ক্ষমতা লাভ করতে পারে নাই। এরা ক্ষমতা লাভ করতে না পারার জন্য ধীরে ধীরে কি করলো না, কুর্মীদের সাথে আতাত করলো। কুর্মীদের সাথে আতাত করছে যে যদি আপনারা আমাদেরকে সমর্থন করেন, আপনার এই ভাষাটাকে আমি অষ্টম তফসিলে নিয়ে আসব, আর পশ্চিমবঙ্গে যদি সরকার আসে তাহলে আমি একই সাথে এসটি করার প্রক্রিয়াও শুরু করব। তো এই ভাষা আন্দোলনটা, এই ভাষাটা যদি স্বীকৃতি পায়, শুধু কি কুর্মীরা উপকৃত হবে? এই এলাকায় আমি তো শুনলাম সমস্ত মানুষ কুর্মালি ভাষায় কথা বলছেন। আমি নিজে কুর্মী হয়ে জানি নাই, কিন্তু এই পাশের ঘরটা ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, তিনিও কুর্মালিয়ে বলছেন। এই এলাকার যে সমস্ত মানুষকে কর্মভিত্তিক শ্রেণী বিভাজন তৈরি করা হয়েছে, কামার বলুন, কুম্ভার বলুন, তাঁতি বলুন, কুলু বলুন, এই সমস্ত মানুষগুলা এক সময় উচ্চ বর্ণীয় টপ দেখায় এদেরকে জেনারেল করার চেষ্টা করা হয়েছে। তো আমরা দাবি জানাচ্ছি এই কর্মভিত্তিক যে কামার, কুম্ভার, তাঁতি আছে, এই জাতিগুলোকেও সরকারি বিশেষ সুযোগ সুবিধা দিয়ে সমাজের মূল স্রোতে আনতে হবে। সেটাই কিছুক্ষণ পরে হয়তো আমাদের এমপি সাহেব জ্যোতির্ময় সিং মাহাতো আসবেন, তার কাছে আমরা দাবি জানাবো যে শুধু কুর্মী নয়, এই এলাকার কামার, কুম্ভার, তাঁতি, মুচি, ডোম, মেথর যারা আছেন তাদেরকে স্পেশাল ভাবে সরকারি সুযোগ সুবিধা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। এই ছাড়াও আমাদের কি দাবি আছে যে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাদ দিয়ে দিয়েছে, টাকা দেই নাই, তার জন্য আমি বাংলার আবাস যোজনা তৈরি করছি, ঘরে ঘরে আমি ঘর দিব। উনাকে ধন্যবাদ, উনি ঘর দিবেন, কিন্তু এই ঘরের টাকাটা 100 CFT বালি 7,000 টাকা যদি নেন, একটা ঘর তৈরি করতে মিনিমাম 5 ট্রাক্টর ইট লাগে। এই 5 ট্রাক্টর ইটটা গাঁথতে গেলে আপনার 3 ট্রাক্টর থেকে 4 ট্রাক্টর বালি লাগবে শুধু গাঁথতে গেলে। যদি 4-7টা 28,000 চলে যায়, আর মানে 5 গাড়ি ইটে আপনার চলে যাবে কত? এখন এক গাড়ি ইটের দাম কত ট্রাক্টরে? তাহলে 75,000 টাকা চলে যাবে। এই 75,000 আর 28,000 কত হইল? কত হইল? তাইলে আপনি 1,20,000 টাকায় ছাউনি করবেন না আপনার লিঙ্কন লেভেলে থাকি যাবে বলুন? কিন্তু কোন তৃণমূলের নেতারা প্রশ্ন করেছে? ভাইপো আছে কি বলল? ভাইপো মানে মাননীয় অভিষেক ব্যানার্জি। তিনি এই জয়পুরের সভায় বলল যে অজিত মাহাতোর বেটার টিকিটের জন্য অমিত শাহর সঙ্গে ওদের সেটিং হয়ে গেছে। আর অজিত মাহাতোর বেটার নিজস্ব কোনো পরিচয় নাই, ও অন্য বিধানসভা কি বলছে, অন্য জায়গার লোক, মানে বহিরাগত লোককে এইখানে প্রার্থী করেছে। ইতিহাস জানে? অভিষেক ব্যানার্জি সোনার চামচ নিয়ে জন্মেছে। 2014 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে কৃষির সৌজন্যে টিকিট পেয়ে নিজে এমপি হয়েছে। তো এমপিটা কোথার থেকে হয়েছে? যারা তৃণমূলের লোক আছেন জানেন এমপিটা কোথাকার? ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবারের মধ্যে ভবানীপুর বিধানসভা লয়। তাহলে অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জির
ভাইপো বলে অন্য লোকসভায় দাঁড়াতে পাবেন, আর অজিত মাহাতোর বেটা মানে আমরা ভোগপুরা লোক নাকি, ওদের হাত লেগে যাচ্ছে যে ভোগপুরা লোকের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, তার জন্য ও আশা করে উস্কাচ্ছে। কারাকে উস্কাচ্ছে? কারাকে উস্কাচ্ছে? এই তৃণমূল দলটা প্রথম চেষ্টা করেছিল যে অজিত মাহাতোর হাতে যদি ক্ষমতা থাকে তাইলে পুরুলিয়া থেকে বালি যাবে নাই, পুরুলিয়ার থেকে কাঠ যাবে নাই, পুরুলিয়ার পাথর খাদানে লুটতে পারবে নাই। তার জন্য প্রথম এই আদিবাসী কুর্মী সমাজকে তৃণমূল দলটা ভাঙার চেষ্টা করে। দাদা, রেল টেকায় যখন আমাদেরকে প্রতিহত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হলো, তখন জেএলকেএম তাই তো ওকে কানা পাড়িকা করে নিয়ে আইলো, কানা পাড়িকা করে আনলো। আমরা ভাবিছিলাম এই টাইগার জয়রাম মাহাতো আমাদের কাছে একটা আদর্শ হয়ে আসবে, সেই আদর্শে পরবর্তীকালে কুর্মী প্রতিষ্ঠা পালে এই জঙ্গল মহলে জেল ক্যাম্প রাজনৈতিক দলকে আমরা প্রতিষ্ঠা দিব। আমাদের এই ভাবনাটাকে ও কি করলো, অঙ্কুরে বিনষ্ট করে দিল। এই আমাদের এসপি সাহেব অভিজিৎ ব্যানার্জির কথা শুনে চলে এলো ঝাড়খণ্ড থেকে, যার ঝাড়খণ্ডের নিজেই এখন মানে কি বলবো নিকৃষ্ট হয়ে যাচ্ছে। ও অক্সিজেন পাওয়ার জন্য ওই অভিজিৎ ব্যানার্জিকে কাঁধে ভর করে প্রথমে ভাবলো জেল গেমকে ভাঙতে হবে, অজিত মাহাতোকে দুর্বল করতে হবে। এই জন্য টাকা দিয়ে, পুলিশের গাড়ি দিয়ে আমাদের কিছু নেতাকে যারা অজিত প্রসাদ মাহাতোর 40 বছরের সঙ্গী, সেই সঙ্গীগুলোকে গাড়ি ভাড়া দিয়ে, গাড়ির সঙ্গে আরো সাদা ড্রেসের পুলিশ পাঠায় জয়রাম মাহাতোকে নিয়ে আসার চেষ্টা করল পুরুলিয়ায়। প্রথম সভা সাকসেস হল। আমাদের যখন ট্যাক্সি স্ট্যান্ডে মাছি খেয়ে দিল, কারণ বুঝতে পারে গেল কুর্মী জনগণ ই হচ্ছে কানাপাড়িকে। এই কানাপাড়িকে আমাদের এলাকায় এই কুর্মীর স্বপ্নকে চুরমার করার জন্য, কুর্মীর যে স্বাধীনতার লড়াই করছে সেই লড়াইয়ে ওই মির্জাফরগিরি করার জন্য আমাদের কিছু কানাপাড়িকাকে সঙ্গ নিল। দাদা, সেই আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা তারা বুঝতে পারল এই জেএল ক্যাম্পটা হচ্ছে তৃণমূলের এই একটা শাখা সংগঠন। তাই গোপাল মাহাতো আপনারা জানেন না, প্রথম আমাদের এই দিকে কি প্রেসিডেন্ট কি হয়েছিল অশ্বিনী মাহাতো, জানেন না? আপনাদের এই এলাকারই বটে। হ্যাঁ, জেল ক্যাম্পের রাজ্য প্রেসিডেন্ট হয়েছিল। ওরা বুঝতে পারল যে এই জেল ক্যাম্পটা হচ্ছে তৃণমূলের এই একটা অংশ। ওরা বুঝতে পারে, ছাড়িয়ে দিল। তো গোপাল মাহাতো ছাড়িয়ে এমন জায়গায় গেল যে ও কাঁচা গোবরে হাত দিয়েছিল, এবার কুয়ে যাই হাত দিয়ে দিল। গোবরে হাত দিয়েছিল, সেটা কাঁচা কুয়ে হাত দিয়ে দিল। কে? তৃণমূল দলে জয়েন করল। ভাই, সামনের দিন শুভ হোক। কিন্তু তোমার কি করে এই তৃণমূলটা পছন্দ হলো? হয় তুমি বিশ্বাসঘাতক ছিলে, এই জেল খাটানোর জন্য হয় তুমি দায়ী, নাইলে তৃণমূলের যে নেতারা এত কুর্মীকে 51 দিন জেল বন্দী করে রাখিল, সেই দলে আপনি গেলেন কি করে যদি আপনার কুর্মীর রক্ত থাকে শরীরে? প্রশ্ন করবেন না আপনারা? হয় আপনি কুর্মীদেরকে এতদিন ভুল বুঝাইছেন। কেউ বলছে আদিবাসী কুর্মী সমাজ তো এতদিনের তৃণমূলের বি টিম ছিল। কারা বলছে? বিজেপি। জ্যোতির্ময় মাহাতোরাও বলছেন, কারণ ওদের ভুলটা ভাঙিয়ে গেল যে আদিবাসী কুর্মী সমাজ কারো বাপের লয়। আমার স্বার্থে, আমার দাবি যে মিটাবে, আমি তার পক্ষে। আজ জ্যোতির্ময় বাবুদের পক্ষে আমরা কথা বলছি। কেন? দেখতে ভালো বলে, জ্যোতির্ময় বাবু সুন্দর বলে জ্যোতির্ময় বাবুর পক্ষে আমরা কথা বলছি না দাদা। আমরা কুর্মীর স্বার্থে বিজেপিকে ভোট দিতে বলছি। কাকে বলছি? কুর্মীর স্বার্থে। স্বার্থটা কি? এই এলাকার কুড়িমিয়ালি ভাষা অষ্টম তফসিল হইলে কুড়িমিয়ালি ভাষায় যদি 500টা স্কুল হয়, 1000টা প্যারা টিচার হবে। সেখানে কুড়িমিয়ালি ভাষা জানা কুমার ছায়ও পাবে, কামার ছায়ও পাবে, বামুন ছায়ও পাবে,
কুড়মি ছায়ও পাবে, হাড়ি ছায়ও পাবে, দম ছায়ও পাবে। সবার জন্য আমরা আগে ভাষাটাকেই বলছি অষ্টম তফসিলভুক্ত করো। তার সাথে সাথে বলছি কি কুড়মিরা পেছয় আছে, এই কুড়মিরা যদি এসটি পায়, এই এসটিটার জন্য কিছু কিছু এসটি সম্প্রদায়ের যারা চাকুরিজীবী লোক বিরোধিতা করছে। এই গায়ে শুনলাম মুন্ড আছে, আপনাদের কোন মুন্ডরা বিরোধিতা করে? কোন সাঁওতাল বিরোধিতা করে? কেউ করে নেই দাদা। ওই কলিকাতায় যারা 3 পুরুষ ধরে চাকরি করছে তারা গায়ে আছে উস্কাচ্ছে এই সাঁওতালটাকে, এই মুন্ডটাকে। বলছে ভাই কুড়মিরা ঢুকে গেলে তোর ছাড় চাকরি পাবে না, ওর ছাড় জন্য বলে নাই। ও বলছে ওর কলিকাতার ছাড়া চাকরি যাতে সুরক্ষিত থাকে, নচেত ওই কলিকাতার ঘরটা রং করার পয়সা থাকিবে নাই। তাই গায়ের সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে উস্কাচ্ছে। কিন্তু সাঁওতাল সম্প্রদায়, মুন্ডা সম্প্রদায়, সবর সম্প্রদায় কারো সাথে আমাদের কোনদিন শত্রুতা ছিল নাই, আত্মীয়তা আছে। কেউ ফুল বাপ, কেউ ফুল কাকা, কেউ জেঠা হয়ে আমরা একই সাথে আজও বিয়া ঘরে লেনদেন থেকে শুরু করে সমস্ত কিছু আছে। তো আমি সেই গ্রামের সাঁওতাল সম্প্রদায়, মুন্ডা সম্প্রদায়ের মানুষদের কাছে অনুরোধ করব, দাদারা আপনারা আপনাদের ওই নেতাকে প্রশ্ন করবেন, ওই এমএলএ কে প্রশ্ন করবেন যে সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতির একটা অবজারভেশন দিয়েছে। সেখানে বলা আছে এই রিজার্ভেশন ক্যাটাগরির মানুষদের মধ্যে যদি সমতা আনতে হয়, ওই 7 পুরুষ ধরে চাকরি একটা ঘরের লোকেই করিবে, আর বাকি লোকগুলো আলতারেই বলিবে, পূব খাটেই বলিবে, গুজরাট যাবে, এইটা নয়। সুপ্রিম কোর্টের 5 বিচারপতি অবজারভেশন দিয়েছেন যে এদের মধ্যে ক্রিমিলিয়ার চালু করতে হবে। ক্রিমিলিয়ারটা কি? যে লোকটার আয় বেশি সেই লোকটা রিজার্ভেশনে চাকরি না দিয়ে যে লোকটার আয় কম তাকে চাকরি দিতে হবে, রিজার্ভেশন দিতে হবে। মনে করুন আপনি মিস্টার এ হাসদা, আপনি এমবিবিএস ডাক্তার, আর আপনার ভাই মিস্টার বি হাসদা, আপনার ভাই ঘরে চাষবাস করে খায়। তো এ হাসদা পুরুলিয়ায় চাকরি করার সুবাদে তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, আর বি হাসদা সে গায়ে চাষবাস করার সুবাদে সে গায়ের সরকারি প্রাইমারি স্কুলে পড়াচ্ছে বা হাই স্কুলে পড়াচ্ছে। যেখানে পার্থ চ্যাটার্জিরা দুর্নীতি করে এই মাস্টারগুলো চাকরিগুলো চুরি করে নিয়ে মাস্টারগুলো শূন্য করে দিয়েছে, সেই স্কুলে পড়ে আপনি বলুন তো বি হাসদা সাহেব, আপনার ছেলেটা আপনার ওই দাদার ছেলে মেয়ের সাথে কম্পিটিশন করে পারবে? জীবনে চাকরি পাবে? তাইলে ওই ইংলিশ মিডিয়ামে এ হাসদার ছেলে মেয়েগুলোই পাবে, বি হাসদার ছেলে মেয়ে পাবে নাই। তার জন্য বি হাসদাকে তুলতে গেলে একে রিজার্ভেশন দিতে হবে, ওকে কিছুদিন ফুকাম দিয়ে রাখতে হবে, তাইলে সমাজের সমস্ত মানুষ উপরে উঠবে। এর সাথে সাথে বলেছে যে এদেরকে শ্রেণী বিভাজন করতে হবে। শ্রেণী বিভাজনটা কি? মনে করুন সাঁওতালরা কিছুটা উন্নয়ন করেছে, ভুমুজ বা মুন্ডারা উন্নয়ন করতে পারে নাই, বা লোধা সবর বানকিরা আরো নিচে পড়ে আছে। তাহলে এই লোধা সবরদেরকে যদি সাঁওতালদের সম জায়গায় আনতে হয়, তাহলে সাঁওতালদের কিছুদিন রিজার্ভেশন হুকুম দিয়ে এই লোধা সবরদেরকে তুলে আনতে হবে। এইটার নাম হচ্ছে শ্রেণী বিভাজন। তো আমরা বলেছি যদি মনে করেন যে কুড়মিরা চলে আইলে আপনাদের আমরা অধিকার হরণ করিব, তো আমাদেরকে এই শ্রেণী বিভাজনে এ ক্লাসে রাখুন, আর আপনারা জেড তো ভাগ করে নেন। আর কুড়মিরা যদি 2% থাকে সারা পশ্চিমবঙ্গে, আমরা 2% রিজার্ভেশন নিব, ওই 2% আমরা ঢুকবো, আপনাদের ওই 6% ঢুকবো নাই। এইগুলো যখন কারা দিল? আমার পুরুলিয়ার একটা কুর্মীও তো এসটি দেন নাই, তাইলে কারা দিল? এই এসটি মানে এসটি ওরা সার্টিফিকেটটা অথরিটি ওঠে,
তাহলে এসডিওটা কার বটে? পশ্চিমবঙ্গ সরকারের এই দুর্নীতিটা করল কে? পশ্চিমবঙ্গ সরকার তাতে মদত দিল কে? আমাদের এই যে যারা এসটি সঞ্জয় রানী টুডু, রাজীব লোচন, সরেন, এরা এমএলএ থাকার পরও তৃণমূল কি করে ওই 1 কোটি লোকের 2 নম্বরই করে এসটি সার্টিফিকেট দিল? তাহলে এরকম কানা কানা বোবা এই এমএলএ গুলোকে রাখার মানে কি? রাখার মানে কি? কোন উচিত হয় নাই। তো আমরা চাইছি যে অজিত প্রসাদ মাহাতোর বেটা, হ্যাঁ উনার বেটা, পরিচয় তো আছে, পিতৃ পরিচয় থাকবে না, যার নাই তারা তো আলাদা ব্যাপার, বলছি না। তাইলে বাপের পরিচয়ে পরিচিতি তো হবে কেন? কিন্তু বিশ্বজিৎ মাহাতোর লড়াইয়ের ইতিহাসটা একটু দেখো না ভাই। কেউ বলছে জয়পুরে কি আর প্রার্থী ছিল না? হচ্ছিল। বিশ্বজিৎ মাহাতোর মতো কদিন আপনি জেল খাটিয়েছেন, বড় বড় ভাষণ মারছেন, আজকে দমে কুর্মী আন্দোলন করেছেন। আপনি তৃণমূলের পা যাচ্ছেন, ওই পা যাতা ধুলাটা আজকাল কমিয়ে আসছে নাকি? কমে আসছে। তাহলে 4টি অসুবিধা হচ্ছে, তাই বিশ্বজিৎ মাহাতোর পেছনে এখন এই জয়পুর বিধানসভাটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভবানীপুর থেকেও কি হাইলাইটে আছে। কারণ এইটা যদি করতে পারে ওরা, যদি বিশ্বজিৎ মাহাতোকে ওরা হারাতে পারে, তাইলে ওদের সুবিধা আছে। কি সুবিধা? যেমন বাংলা ভাষার টপ নিয়ে 1956 সালে এই পুরুলিয়া জেলার শিল্পাঞ্চলটাকে বাদ দিয়ে রুখা পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের সাথে জুড়ে দিল। ফলে কি হলো? রাজনৈতিক ক্ষমতা খর্ব করে দিল দাদা। এই পুরুলিয়া জেলার যে রাজনৈতিক ক্ষমতা ছিল, আজ শান্তিরাম মাহাতোর মতো নেতাকে মিউ মিউ করতে হয়। হংসেশ্বর মাহাতো যদি যখন বলছে যে দিদি সাঁওতালি ভাষা বটে, অলচিকি লিপি বটে, তো মমতা ব্যানার্জি এমন ছিটকিল, আমি বলি এই লোকটার বোধহয় পুষ্প মুষ্প আছে, বোধহয় এমন ছিটকিল, বোধহয় কোন রোগ জ্বালা আছে যেটা ছোঁয়াছে বটে, মমতা ব্যানার্জির কাছে পৌঁছে যাবে। এইরকম তাচ্ছিল্য করে দেবে কুর্মীরাকে। আমাদের কুর্মীদের একটা মন্ত্রী ছিল চূড়ামণি মাহাতো, একদিন এসে করে বলছে, চূড়ামণি তুমি না চাষ করতে? আর ও বোধহয় মমতা ব্যানার্জি বোধহয় ইসরোর ছিল, বিজ্ঞানী ছিল নাকি? ইসরোর বিজ্ঞানী ছিল মমতা ব্যানার্জি। কিচ্ছু নয় দাদা, এদের হচ্ছে কলিকাতার লোকের ভ্যালকি, যে অজিত মাহাতোর বেটা ক্ষমতায় এলে ওইখানে যে বিধানসভা আছে না, ওই বিধানসভায় যতদিন অধিবেশন চালিবে বিশ্বজিৎ মাহাতো এখানে গোলায় একটা পোস্টার ঝুলাই থাকবে যে কুর্মীকে এসটি করতে হবে, কুমারদের ক্ষমতা ফিরাই দিতে হবে, কামারদেরকে কোন জায়গায় এসছি কোন জায়গায় জেনারেল করে রেখেছেন, এগুলা চলিবে নাই। ডেলি এই লড়াইটা করিবে বিশ্বজিৎ মাহাতো, তার নেতা থাকিব আমরা, তার নেতা থাকিবে অজিত প্রসাদ মাহাতো। এই ভয়ে ওরা কি বলবো ততস্থ হয়ে আছে। নাইলে সুজয় ব্যানার্জি কোথায় ঘর, পুঞ্চয় ঘর কোথায় দাঁড়াইছে? পুরুলিয়ায়। কুড়িমালিয়ে বলে নিজের পিছনে গু আর লোককে বলে ধু, নাকি বলেন? তাইলে অভিষেক ব্যানার্জি আপনার সুজয় ব্যানার্জির পৈতে আছে বলে যে কোনো জায়গায় দাঁড়াইতে পারে, আর বিশ্বজিৎ মাহাতোর ভোগ পড়া লোকের ছা বলেও দাঁড়াইতে পারবেন না, নাকি? কি ভাবছে? মমতা ব্যানার্জিকে আগে করে দাঁড় করেছিল নন্দীগ্রামে। নন্দীগ্রামে কি মমতা ব্যানার্জির পৈতৃক জমিদারি বটে নাকি? বটে কি? তাইলে কারণ এইবার মৃগাঙ্ক মাহাতো এমপি হয়েছিলেন পুরুলিয়া থেকে। ওনার কোন লোকসভায় ঘর জানেন আপনারা? ঝাড়গ্রাম লোকসভায় ঘর। আর দাঁড়াই দিল কোথায়? পুরুলিয়া। তাইলে ওদের বেলায় ওদের ছা যদি চুলহায় হাগে না বলিবে পিঠা পোড়া, আর আমাদের ছা হাগিলে বলে দমে বসাচ্ছে, নাকি? এই তো ওদের রাজনীতি। এই ভেকে ভুলবেন নাই দাদা। আর এখানে ওই জেল ক্যাম্পের প্রার্থীটা রেল টিকায় কি কি বলেছিল দেখেছেন না? দেখেছেন না? আর একটা
ওই গাঁজা কেসের আসামি কি সৌরভ গৌরব কি সিং না? গৌরব সিং তৃণমূলের এখন বিরাট বড় নেতা। ও গাঁজা কেসে কতদিন জেলে ছিল হিসাবটা করবেন না? মমতা ব্যানার্জি গাঁজা কেস নিয়ে ওকে ঢুকাই নিয়েছিল এবং বিজেপি থেকে ওকে তৃণমূল করতে বাধ্য করেছে। ওই নেতাগুলো আজকাল বড় তৃণমূলের নেতা। আপনার জানেন তো, যারা ধর্মান্তরিত হয়, তারা সেই ধর্মের যেটা বেশি নিষেধ, আগের ধর্মটা যেটা নিষেধ ছিল সেইটা যাই করে ওখানে বেশি খায়। কেন না খায় না? তার কারণ হচ্ছে তাকে প্রমাণ করতে হবে যে আমি এই ধর্মটাকে সঠিকভাবে মান্যতা দিই। তার জন্য ওই গৌরব সিং ওকে মান্যতা দেওয়ার জন্য এখন অজিত মাহাতোকে গাইল বাখান করতে হচ্ছে। এদের কোথায় পুরুলিয়াবাসী কেউ ভুলবেন নাই দাদা। এই বিশ্বজিৎ মাহাতো আপনার আমার প্রার্থী, শর্ত সাপেক্ষে আমরা বিজেপির সমর্থক, কিন্তু আমরা কেউ বিজেপি নই। বিজেপি যদি এই এলাকার উন্নয়নের জন্য কাজ না করে তাহলে আমরা কালকে এই বিজেপির কাছ থেকে আমাদের হাত সরাই দিব। তাই সবাইকে বলিব, এই নির্বাচনে পুরুলিয়ার সার্বিক উন্নয়নের স্বার্থে পিছিয়ে পড়া ঠাকুমা হটাইতে আগামী 23 এপ্রিল বিশ্বজিৎ মাহাতোকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে পুরুলিয়ার গৌরব ফিরে আনবেন। পুরুলিয়ার মানুষের দাবি দাবা বিধানসভায় তুলে ধরবেন। এই আবেদনটা আপনাদের কাছে রাখব এবং এই প্রতিশ্রুতি দিব, যতদিন না এই এলাকার সম্পূর্ণ কথা আমরা ওই বিধানসভায় তুলে ধরতে পারছি ততদিন পর্যন্ত আমরা ছাড়ছি নাই দাদা। তাই আপনারা সবাই আমাদের সাথে সহমত দেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা শুধু কুড়মির কথা না ভাবে সবার কথা ভাবে আগামী দিনে আগামী 23 এপ্রিল পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিশ্বজিৎ মাহাতোকে জয়যুক্ত করবেন। সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করবেন। সাবাস সঞ্জয় দাকে, পরে শিল্পীকে ডাকিলেই হোক।